আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপি সহ ৩টি দল। বিএনপি ২৩৬টি আসনে মনোনয়ন চূড়ান্ত। জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান রেখে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি। বিএনপির মনোনয়ন এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে আজকে মুখোমুখি উপস্থিত আছেন আমার সঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য বিএনপি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। নির্বাচনের আর মাত্র যদি ধরে যে ফেব্রুয়ারিতে, সেক্ষেত্রে আসলে 2 মাসের কিছু বেশি সময় বাকি রয়েছে। সেক্ষেত্রে আপনারা গতকালই দেখেছি যে বিএনপির পক্ষ থেকে 237 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং নির্বাচনের হাওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের বড় দল হিসেবে আপনাদের যে মনোনয়ন দেয়া, সেটি দেওয়ার মধ্য দিয়ে একজনকে স্থগিত করা হয়েছে, যদিও জোটের শরিকদের জন্য আমরা শুনেছি 63টি আসন রাখা হয়েছে। এই যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আসলে কোন বিষয়টিকে প্রাধান্য দিয়েছে বিএনপি? ধন্যবাদ আপনাকে, আপনার টেলিভিশনের সব কলাকৌশলী এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কথাটা শুরু করি, উত্তর দিই। আপনার বিএনপির মনোনয়ন তো আপনারা জানেন যে অনেক চুলচেরা বিশ্লেষণ করেই গতকালকে 237 জনের নাম ঘোষণা করা হয়েছিল। আজকে একজনকে স্থগিত করা হয়েছে। তো এই চূড়ান্তভাবে না হলেও এটা সাময়িকভাবে আপনার চূড়ান্ত বলেই বিবেচিত হচ্ছে এখন, যে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এদের মধ্যেও কোনো যদি আপনার প্রবলেম থাকে বা আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়, সেটা চূড়ান্ত সময়ে, যে সময় আপনার তফসিল ঘোষণা হবে, তখন আমাদের মনোনয়নপত্র কিনে যেভাবে আপনার ফর্মাল ওয়েতে করা হয় যেগুলি আর কি, সেভাবে করার সময় হয়তো 2-1 জন চেঞ্জও হতে পারে। এখন আমাদের মনোনয়ন দেওয়ার আমাদের যে প্রক্রিয়াটি ছিল আর কি, 17 বছরে যারা এই দলের সঙ্গে যুক্ত ছিল এবং দলের সকল কার্যক্রমে তারা নিজেদেরকে অংশগ্রহণ করেছেন এবং সবচেয়ে জরিপটা এমনভাবে করা হয়েছে যে জনপ্রিয়তাটা কার কতটা বেশি আর কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আছে এবং বাংলাদেশি হিসাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায় কোন কোন পাবলিক, কারা, মানে কাকে, এইরকম লোকদের সঙ্গে এইটা জরিপটা আলোচনা, মানে এরকম একটা জরিপ করা হয়েছে যে পপুলার ব্যক্তিটা কে কে আমাদের এখানে মনোনয়ন পেলে নির্বাচিত হবে। সেরকমভাবেই এটা বিভিন্ন ধরনের ধরেন জরিপ হয়েছে, 5টা-6টা জরিপ হয়ে প্রার্থী আমাদের এক একটা জায়গায় 3 জন 4 জন 5 জন এরকম, কমপক্ষে আমরা 2-1 জায়গায় 1 জন করেছিলাম আর কি, আর বাকি সব জায়গায় এরকম 2 জন 3 জন 4 জন করেছিল। তো আমাদের যোগ্য প্রার্থী ছিল, এর মধ্যেই বাছাই করে একজনকে দেওয়া হয়েছে যাতে করে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে পারেন। সেই প্রেক্ষিতে আমাদের 2 দফা 8টি ডিভিশনের আপনার সকল প্রতিযোগী প্রার্থীদের যারা মনোনয়ন পেতে চান তাদেরকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে নিয়ে আলোচনা করেছেন, কথা বলেছেন যে মনোনয়ন তো সবাই চাইলেই দেওয়া যাবে না, দেওয়া যাবে একজনকে। সেই হিসাবে যাকেই মনোনয়ন দেওয়া হবে হোক না কেন, তার পক্ষে যাতে বাকি সবাই যারা আছে তারা যাতে কাজ করে, সেই দিকগুলি বিবেচনায় রেখে যিনি সবচেয়ে ভালো প্রার্থী মনে করেছেন আর কি, এইগুলি জরিপের মাধ্যমে হিসাব নিকাশ করে এবং তার ব্যাকগ্রাউন্ড চিন্তা করে পার্লামেন্টে আসলে কি ভূমিকা রাখতে পারবেন, জনগণের জন্য কিভাবে কাজ করতে পারবেন, এলাকার উন্নতি কিভাবে তিনি করার কতটুকু প্রবণতা তার রয়েছে, জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি কতটুকু আছে, এগুলিকে সব বিবেচনায় এনে কিন্তু এই মনোনয়নগুলি দেওয়া হয়েছে। এবং এই মনোনয়নের মধ্যে আমি মনে করি যে সবাই মানে যে সময় আমাদেরকে জনাব তারেক রহমান সাহেব ডেকে 4টা করে ডিভিশন 2 দিনে শেষ করেছেন তিনি, তখন কিন্তু তিনি বলেছেন যে আমরা যারা এই 17 বছরে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমাদেরকে বিভক্ত করতে পারে নাই এই জালিম সরকার, পতিত সরকার,
স্বৈরাচারী সরকার, শেখ হাসিনার সরকার, যারা আমাদের এত অত্যাচার করেছে, এত গুম খুন, আমাদেরকে কোথাও দাঁড়াতে দেয় নাই, সেই জায়গায় যখন আমাদেরকে কেউ ভাঙতে পারে নাই, তো আমার বিশ্বাস যে আমাদের উদ্দেশ্যে এভাবে বলেছেন, আমার বিশ্বাস যে আপনাদেরকেও কেউ ভাঙতে পারবে না। এটার ধরেন আমাদের তো অনেকগুলি জায়গা আছে যে সরকার গঠন করলে স্থানীয় সরকার নির্বাচনগুলি রয়েছে, আমাদের পৌরসভা রয়েছে, আমাদের সিটি কর্পোরেশন রয়েছে, আমাদের উপজেলা নির্বাচন রয়েছে, আমাদের আপনার ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন রয়েছে। তো যোগ্যতা অনুসারে তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হবে। এখন যাকে নমিনেশন দেওয়া হয়েছে কিনা, যাকে দেওয়া হয়েছে, আমি একটু যুক্ত করতে চাই যে অনেক চ্যালেঞ্জ আসলে এত বড় দল এবং সেক্ষেত্রে মনোনয়ন বাছাই করা, সেই কাজটি বিএনপি করেছে। তাদের মধ্যে আপনাদের দলের কিছু কিছু প্রার্থী বা কেউ কেউ আসলে বঞ্চিত হয়েছেন, তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করেছি, রাস্তা অবরোধ করার মতো ঘটনা দেখেছি। এইসব ক্ষোভ আসলে কিভাবে দল সামলাবে? এটা কিন্তু ক্ষোভটা একটু স্বাভাবিক, মানে অনেকদিন থেকে যারা কাজ করছে একই জায়গায় একই রকম কাজ করেছে, দু একটা জায়গায় ভুল হতে পারে, ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় যে তারেক রহমান সাহেবের বক্তব্যের পর তিনি একটা গল্প বলেছিলেন আর কি, যে গল্পটা যদি আমি ছোট্ট করে আপনি অনুমতি দেন বলতে পারি আমি। তিনি আমাদের সেই সকল প্রার্থীদের সামনে সেই বক্তব্যটা বলেছিলেন যে ধরেন একটা শিশু দুইজন মা দাবি করছে যে আমার ছেলে, আমার বাচ্চাটাই আমার। এই নিয়ে দ্বন্দ্বে শেষ পর্যন্ত গড়ালো এটা আপনার আদালতে গিয়ে বিচারক প্রশ্ন করছিলেন দুই মাকেই বিভিন্ন ধরনের প্রশ্ন, যে জাজ করার জন্য যে অরিজিনাল মাটা কে। এই মাটা মানে যখন দেখা গেল যে দুইজনের প্রশ্নেই বোঝা যাচ্ছে দুইজনই আসল মা, এরকম ভাবে প্রশ্নের উত্তর দিচ্ছিল, তখন বিচারক শেষে জিজ্ঞেস করলো, ঠিক আছে আপনারা যখন দুইজনই মা, বাচ্চাটাকে কেটে আমি দুই ভাগ করে আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, দুইজন নিয়ে যান। তখন একটা মহিলা চিৎকার দিয়ে উঠছে যে না না, আমার দরকার নাই, আমার বাচ্চা না, তাকে বাচ্চা দিয়ে দেন। তার মানে অরিজিনাল মা সেই, যিনি চিৎকার দিয়ে উঠলেন যে না, তা কাটা দরকার নাই, আমার বাচ্চা না, আমার বাচ্চাটা ওনাকে দিয়ে দেন। তো উনি উদাহরণটা দিয়েছেন এইভাবে যে দলটাকে আপনারা বিভক্ত, আপনার দলটাকে যদি মনে করেন আপনার বাচ্চা যদি বাঁচাতে চান, তাহলে কি আপনি ভাগ করে আপনি কেটে বাচ্চাটাকে মেরে ফেলবেন, নাকি বাচ্চাটাকে বাঁচার জন্য আপনার চোখের সামনে বাচ্চাটা বড় হোক, মানুষ হোক, আপনি দূর থেকে দেখে শান্তি পান, সেটা করবেন? প্রকৃত মা হলে তো তাই করবেন। তো সেইভাবে কিন্তু আমাদেরকে অনেককে বুঝিয়েছেন এবং আমাদের অনেকেই আবেগে আপ্লুত হয়ে কেঁদেও দিয়েছেন অনেকেই। এই দলটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দল, বেগম খালেদা জিয়ার কত অবদান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান সম্বন্ধে বললে তো শেষ করা যাবে না বলে। আর আমাদের জনাব তারেক রহমানের যে অত্যাচার অবিচার তার প্রতি করা হয়েছে, এত কিছু তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছিল, তাকে 17 বছর 18 বছর থেকে বিদেশে দিন যাপন করতে হচ্ছে এখনো। তো এই যে নির্যাতিত অবস্থায় তারা এই দলটাকে ধরে রেখেছেন, এই দলটার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস, এবং মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ, আমি বলবো যে 80-90% মানুষ এই দলের প্রতি আস্থা রাখে যে এই দলটি থাকলে পরে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং গণতন্ত্রের যে স্বাদ, যেটা মানুষ ভোগ করতে চায় দেশের মালিক হিসাবে, সেটা করতে পারবেন। তো কাজেই আমাদের মনে হয় যে এই সামালটা এইভাবেই দেওয়া যাবে, সবাইকে ডেকে নিয়ে উনি যেভাবে বলেছেন, এটা একটা সামাল হয়ে গেছে ইতিমধ্যেই। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আজকেই কিছু কিছু ক্ষেত্রে, এই টাঙ্গাইলের একটা দেখলাম যে কালীহাতি, সেখানে 7জন প্রার্থী ছিল। 6জন প্রার্থী, যাকে একজন নমিনেশন দেওয়া হয়েছে, তাকে সমর্থন দেওয়ার জন্য 6জন মিলে একসঙ্গে এসে তাকে নিয়ে কালকে সম্বর্ধনা দিবে। তো এটা একটা বিরাট উদাহরণ আমরা লক্ষ্য করেছি। তো এই যে আপনার বিষয়গুলি, আমাদের এই দলটিকে রক্ষা করার জন্য এই স্যাক্রিফাইস, এটা তো আমাদের করতে হবে। আমরা 17 বছর স্যাক্রিফাইস করেছি। যদি গণঅভ্যুত্থান না ঘটতো বা না ঘটাতে পারতাম, তাহলে তো আমাদেরকে শেষই হয়ে যেতে হতো। তখন কি হতো? এই বিবেচনায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে, আমার মনে হয় যে
এই সামাল দেওয়াটা খুব একটা বড় ব্যাপার হবে না। জি, ধন্যবাদ। আমি আরো একটি প্রশ্ন রাখতে চাই যে আপনারা 237টি আসনে মনোনয়ন বাছাই করেছেন বা মনোনয়ন দিয়েছেন, আরো 63টি আসন শুনেছি শরিকদের জন্য রেখেছেন। সেই শরিকে কারা কারা থাকছেন, কোন কোন দল থাকছেন শরিক হিসেবে, কারা কারা পাচ্ছেন? দেখেন, শরিক হিসেবে তো আমাদের সঙ্গে তো 29টি দল তো আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছিলেন। এখানে শরিকের মধ্যে এই 63টা যে শরিকরা পাবে তাও নয়, হয়তো দুই একটা এদিক ওদিক আমাদের যেগুলি স্থগিত রয়েছে সেগুলোর আরও কিছু কাহিনী থাকতে পারে, কিন্তু শরিকদের দিতে হবে। ওই যে বললাম যে উদাহরণ দিয়েছিলেন যে বাচ্চাটা মানুষ হোক আমরা দেখি, আমরা তো অন্যের হাতেই এই শরিকদের এই বাকি আসনগুলি দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। যেমন শরিকের মধ্যে রয়েছে আপনার গণতন্ত্র মঞ্চ, তারপর আপনার ভিপি নুরের গণ অধিকার পরিষদ, তারপরে মান্নাভের দল, এরকম বেছে বেছে আমাদের যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে তাদের জন্য এই কিছু কিছু আসন ঠিক করা হয়েছে। আন্দোলিক পার্থকে দেওয়া হবে একটা, ববি হাজ্জাজকে আমরা রেখেছি। এরকমভাবে ভালো ভালো তাদের ক্যান্ডিডেট যারা আছে তাদের সঙ্গে আমরা একসঙ্গে নির্বাচন করার জন্য তাদের জন্য রাখা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন আসলেই আসলে একটি জোটের প্রশ্ন আসে। আপনারা সেই নির্বাচনে জোট করছেন কিনা বা সেই জোট কবে নাগাদ ঘোষণা হতে যাচ্ছে, আমি এই প্রশ্নের উত্তরটি আমি নিতে চাই একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু বড়, সঙ্গেই থাকুন। অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশাম্প্রতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত। আমরা আবারও আপনার কাছে যেতে চাই, সংস্কারের পক্ষে যে দল থাকবে এনসিপি তাদের সঙ্গে জোট করবে, এটি এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন। বিএনপি নির্বাচন সামনে, আমি এর আগেও প্রশ্ন করেছিলাম যে জোট কাদের সঙ্গে হচ্ছে এবং আপনারা 63টি আসন রেখেছেন, বিএনপির সঙ্গে এনসিপি জোট হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, জোট হওয়ার সম্ভাবনা তো আমাদের সবার সঙ্গেই আছে, কারণ যারা সংস্কারে বিশ্বাস করে তারা তো জোট হতেই পারে। কারণ বিএনপি প্রথম সংস্কারের উদ্যোগ নিয়েছিল এবং সংস্কারের যখন কোনো কথাই কারো মুখে ছিল না বা গণ অভ্যুত্থানের যে সরকার পতন হয়ে চলে যাবে এটারও যখন কারো চিন্তা করে নাই, তার আগে থেকে 22 সনে আমরা সংস্কার করেছি, সংস্কার প্রস্তাব করেছি। আমরা লিখিতভাবে 29টা সংস্কার প্রস্তাব ছিল। তারপরে আবার যখন আমাদের ওই যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তাদেরকে নিয়ে এটাকে আবার 23 সালে 31 দফায় আমরা পরিণত করলাম। সেই দফাগুলির মধ্যে সকল সংস্কার, আপনার দেশের কি কি সংস্কার করলে দেশটা ভালো হবে, যেটা একদম গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পথে ছিল সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য, এবং দেশের মানুষের ধরেন একদম কৃষক শ্রমিক থেকে আরম্ভ করে যার যার স্তরে কে কিভাবে বসবাস করতে পারে স্বাধীন দেশে, সেইগুলি সন্নিবেশ মাথায় রেখে কিন্তু প্রত্যেকটি দফা সন্নিবেশ করা হয়েছিল আমাদের 31 দফায়। এবং সেই 31 দফার মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে কিন্তু এখনো অঙ্গীকারবদ্ধ। এবং আপনি বলতে চান যে সংস্কারের পক্ষে মানে যারা এনসিপি বলেছে, জুলাই সনদের কথা বলেছে, জুলাই সনদের পক্ষে তো আমরা আছি এবং আমরা সেটা স্বাক্ষর করেছি এবং আমরা সংস্কারের পক্ষে আছি, এটা তো এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাজেই তারা এনসিপি আসতে পারে, আমাদের সঙ্গে অন্যান্য যুগপৎ আন্দোলনের ওরা আছে, একটা শরিক দল আসতে পারে, এটা জোটের মধ্যেই হয় আর কি, জোটের মতোই। সো আমি মনে করি যে এটা জোটবদ্ধভাবে ইলেকশন হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই আছে এবং এই জোটবদ্ধভাবে আমরা নির্বাচন করব। পরবর্তী প্রশ্নে আমি একটু যেতে চাই যে শতভাগ ঐক্যমত্য বাস্তবায়ন হবে না, এখন সময় নির্বাচনের দিকে যাওয়ার। আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে দুদিন আগে আমরা লক্ষ্য করেছি যে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন, গণপ্রক্রিয়া কি হবে, গণভোটের বিষয়ে যে সিদ্ধান্ত সেটি কেমন হবে, সে বিষয়ে রাজনৈতিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে সকল স্টেক হোল্ডার ছিল, রাজনৈতিক দল ছিল, তারা নিজ উদ্যোগে ঐক্যবদ্ধ যে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন, সরকারকে দিক নির্দেশনা দেওয়ার। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির কি বৈঠক হয়েছে? এখনো হয়নি, কিন্তু আমি বলবো যে সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে যে রাজনৈতিক দলগুলির পরামর্শক্রমে যদি তারা সবসময় চলতো, বিশেষ করে এই যে বৃহৎ একটা দল বিএনপি, তাদের স্টেক তো অনেক বেশি আর কি।
তার সঙ্গে আমাদের যুগপৎ আন্দোলনের লোকরা ছিল। এদের পরামর্শক্রমে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারটা চলতো তাহলে এত বিশৃঙ্খলাগুলি হতো না। যাই হোক, অ্যাটলিস্ট এট দ্য এন্ড তারা চিন্তা করেছে যে আমাদের পরামর্শ তাদের দরকার। আমরাও চেষ্টা করছি যে সকলে মিলে তাদের 7 দিনের মধ্যে পরামর্শ যারা চেয়েছে, অন্যান্য ইভেন জামাতও বলেছে তারাও বসতে চায়, একসঙ্গে বসে একটা আলোচনা করে একটা পরামর্শ দিতে চায়। তবে বিভিন্ন ক্ষেত্রে একটু আমার কাছে মনে হয় এখনো পক্ষপাতিত্ব কিছুটা আছে এই সরকারের, বিশেষ করে 2-1টি দলের সঙ্গে। যেমন ধরেন, আমরা যাদের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে চাই তাদের আরপিওতে কিন্তু আগে আমাদের ছিল যে যারা জোটবদ্ধ হবে তারা আমাদের মার্কাটা ইউজ করতে পারবে, ধানের শীষ ইউজ করতে পারবে, তাদের মার্কাটা হবে ধানের শীষ। এইভাবে জামাতও একবার আমাদের সঙ্গে নির্বাচন করেছে, তখন তারা ধানের শীষ পেয়েছে, ধানের শীষেই তারা বিজয়ী হয়েছিল। একা নির্বাচন করে কিন্তু তারা 3টা সিট পেয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে নির্বাচন করে অনেকগুলো বেশি সিট পেয়েছে। সেই হিসাবে আমি এই ছোট দলগুলো যারা আছে তাদেরকে নিয়ে যে প্রতীকগুলি দেওয়া দরকার আর কি, যে প্রতীকটা আমরা ধানের শীষ প্রতীকটা যদি দিতে পারতাম তাহলে তাদের জন্য মানে ভালো হতো। অনেকে তো ধরেন সবাই তো আর শিক্ষিত মানুষ না, এখানে অনেক ধানের শীষের প্রতি যে মানুষের একটা মায়া, ধানের শীষের প্রতি যে মানুষের একটা আকৃষ্ট হওয়ার একটা মনোভাব, শহীদ জিয়ার ধানের শীষ, বেগম জিয়ার ধানের শীষ, বাংলাদেশ জাতীয় দলের ধানের শীষ, এই যে একটা ধানের শীষের প্রতি মানুষের একটা ঝোঁক, এটা যদি আমরা ছোট ছোট দলগুলিকে যারা আমাদের সঙ্গে জোটে এসে যারা নির্বাচন করবেন তাদেরকে দিতে পারলে পরে তাদের জন্য বিজয়ী হওয়া সহজ হতো। কিন্তু আজকে তো অধ্যাদেশ জারি করা হয়েছে আরপিও সংশোধন করে জোটগতভাবে যারা নির্বাচন করবেন তারা নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। বিএনপির অবস্থান এখন কি? দেখেন, বিএনপির অবস্থানটা ছিল যে আগে যেটা বললাম যে জোটবদ্ধ হলে পরে যাতে ধানের শীষ নিয়ে করতে পারে। তারপরে এই বিষয়ে এখানেই আমার একটু সন্দেহ আর কি, যে উপদেষ্টা মণ্ডলীর সবাই কিন্তু রাজিও হয়েছে যে হ্যাঁ এটা হওয়া উচিত তাদেরকে বোঝানোর পরে, এবং তারা রাজি হয়েছে যখন প্রেস নোটটা বেরোলো তখন দেখা গেল যে যার যার মার্কায় তার ইলেকশন করতে হবে। কেন হলো আসলে এটা? হলো প্রেসারে যাদের সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার, তো আমরা বলি জামাত, এনসিপি, তাদের সরকার, এবং তারা হয়তো বারান্দায় ঘোরাফেরা করছে যে এটা কি হচ্ছে, কি প্রেস নোট হচ্ছে, কেন ধানের শীষে করতে একই মার্কায় করতে হবে। তো এই ভয়ে সরকার তাদেরকে আবার খুশি করার জন্য সেটা যার যার মার্কায় করার জন্য বলেছে। তো আমি মনে করি যে এই ছোট ছোট দল যারা আছে, যারা তাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তারাও একটা ভাইব তুলবে, তাদেরও দরকার তারা একটু যদি আমাদের সঙ্গে তারা যদি নিজেরা ধানের শীষ চায় তখন আমাদের স্ট্যান্ড হবে যে আমরা যেহেতু আপনাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, উপদেষ্টা মণ্ডলী রাজি হলেন, তো আপনার পরিবর্তনটা করলেন কেন? তো পরিবর্তনের কার ভয়ে আপনারা পরিবর্তনটা করছেন? আপনি কি জামাত এবং এনসিপির ভয়ে, নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে যে যার ভয়ে আপনারা সেটাকে স্বীকৃতি দিয়েও আবার করতে চেয়েও আবার আরপিও সংশোধনীতে আবার ওই জিনিসটাই নিয়ে আসলেন? তাহলে কি আপনাদের কোনো প্রতি কোনো চাপ আছে? এই জায়গায় একটু শঙ্কা আমার রয়েছে যে তারা কি এখনো মনে করছে যে নির্বাচনটাকে একটু বিনষ্ট করার জন্য বা নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য কোনো ধান্দা রয়েছে কিনা, এটা এই ক্ষেত্রে আমার একটু সন্দেহ রয়েছে। তবে আপনি এখনো চাচ্ছেন যে এটি জোটগতভাবে নির্বাচনে যেন ধানের শীষ মার্কাটা হয়, প্রতীকটা যাতে ধানের শীষ হয়। একটি ছোট্ট প্রশ্ন, যে আপনারা যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনাদের বৈঠক রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক সরকারকে দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে কোনো যোগাযোগ হয়েছে কিনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের? এর মধ্যে যোগাযোগ হয়নি, এটা তো বললো কালকে পরশুদিন, আপনার হয়তো এর মধ্যে হয়ে যাবে। কিছু কিছু আমাদের যুগপৎ আন্দোলনের যারা ছিলেন তাদের সঙ্গে তো কথা হয়েছে, তারপরে এখন জামাতও কথা বলতে চাচ্ছে, তো সবাই মিলে হয়তো বসবে, আরো সময় আছে 4-5 দিন, বা আপনার 7 কর্মদিবসের মধ্যে তো হয়তো বসে একটা পরামর্শ দেওয়া যাবে। এবং আমার মনে হয় সরকার কিন্তু এই আমাদের বিএনপি এবং যে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন এদের সঙ্গে আলোচনা করে কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন অনায়াসে। কারণ বাংলাদেশের
সমস্ত জনগণ কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা ছিল, যারা ফেসিবাদের পতনের সঙ্গে জড়িত ছিল, তাদের পক্ষেই কিন্তু তারা। আমি একটি প্রশ্ন রাখতে চাই যে বেশিরভাগ রাজনৈতিক দলই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একমত এবং তারা নিজেরা বলছেনও। সরকারও সবশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আবারও তাদের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। এখন নির্বাচন নিয়ে আপনারাও মনোনয়ন দিয়েছেন বেশিরভাগ আসনে, নির্বাচন নিয়ে এখন শঙ্কা দেখেন কিনা এই উত্তরটি নিতে চাই। একটি বিরতি থেকে ফিরে এসি। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশাম্প্রতি নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার নিবেদিত দেশাম্প্রতিকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত। আমরা আবারও যাচ্ছি। আপনার কাছে প্রশ্ন ছিল, বেশিরভাগ রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, একেবারেই একমত এবং ঘোষণাও দিচ্ছেন তারা। সরকারও সর্বশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন, আপনারাও মনোনয়ন দিয়েছেন বেশিরভাগ আসনে। নির্বাচনে এখন কি আর শঙ্কা আছে? না, এখন তো আস্থা রাখতে পারেন যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। আমি অনেক আগেও বলেছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন তাদের দিতে হবে, এবং যখন প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রধান নেতার সঙ্গে লন্ডনে বৈঠক হয়েছে, তখন থেকে আমরা চিন্তা করেছি যে এটার ব্যত্যয় ঘটবে না। অন্তপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস সমাদৃত একজন ব্যক্তি, তার সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমানের বৈঠকের পরে ফেব্রুয়ারির পরে যাবে বলে আমি কখনোই বিশ্বাস করিনি। কিন্তু মাঝে যে পায়তারাটা চলছিল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এমনকি গণভোট নিয়ে যেরকমভাবে জামাত কথা বলছিল যে গণভোটটা আগে হোক, প্রয়োজন বোধে ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যাক, তার কারণ তারা তো এই সরকারের সব এনজয় করছে সবকিছু আর কি। তো সেই কারণে তারা ফেব্রুয়ারির পরেও নির্বাচন হলেও তাদের কোনো আপত্তি ছিল না, এরকম ধরনের কথাবার্তা বলেছে। কিন্তু আমি মনে করি এখন আর কোনো শঙ্কা নেই, যেহেতু প্রধান উপদেষ্টা এবং অধিকাংশ উপদেষ্টাগণই তারা মিটিং করেছে কয়েকদিন আগে, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা নির্বাচনের দিনক্ষণ পিছাবেন না। এবং আমাদের দেশের জনগণও বিশ্বাস করে যে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং না হলে এর পরিণতি যে খুব ভয়াবহ হবে এবং সেটার মাসুল দিতে হবে সবাইকে, এবং সেই জিনিসটা মাথায় রেখেই হয়তো সরকার চিন্তা করেছে যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা করতে হবে। আর আমরাও বিশ্বাস রাখি নির্বাচনটা ফেব্রুয়ারিতে। আমার হাতে আর সময় 3 মিনিট আছে, এর মধ্যে আমার দুইটি প্রশ্ন এখনো রয়ে গেছে। আপনারা যেহেতু মনোনয়ন দিয়েছেন, মানে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু এলাকায় এলাকায় শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে শিগগিরই পুলিশ কমিশন গঠন করা হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসলে প্রস্তুতি কেমন দেখছেন? এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাদের যথেষ্ট পরিমাণের তারা প্রস্তুত রয়েছে। আইন শৃঙ্খলার বাহিনী, পুলিশ কিছু রিক্রুট করা হয়েছে, এবং যেহেতু সশস্ত্র বাহিনী থেকেও যথেষ্ট সাহায্য করা হবে, এবং 1 লাখ আমাদের সোলজার দেওয়া হবে সশস্ত্র বাহিনী থেকে। সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এখন যে নির্বাচনের আমেজ যেগুলি চলছে আরো শুরু হবে, জোরদার হবে, আমরাও তখন শঙ্কা থেকে যায়, সেগুলি আমার মনে হয় যে ম্যানেজ করা পসিবল। এখন যে অবস্থান আছে তার থেকে আমার মনে হয় না যে আইন শৃঙ্খলা খুব একটা অবনতি হবে বলে আমার বিশ্বাস হয় না। আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আপনাদের দলের অধিকাংশই মনোনয়ন আপনারা বাছাই করে চূড়ান্ত করেছেন এর মধ্যে, এখন আপনাদের দলের অপেক্ষা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে আসছেন? এই প্রশ্নটি সবসময় করে থাকি, আমি আবারও করছি আপনার কাছে, তিনি কবে আসছেন? না, তিনি কবে আসবেন এটা তো আমরা আগেও একবার বলেছি আর কি, যে তার সমস্ত কার্যক্রমগুলি সম্পন্ন হলেই তিনি ফেরত আসবেন, খুব শিগগিরই আসবেন, বারবারই আমরা বলেছি। তিনি ওমরা করে তারপর বাংলাদেশে আসার কথা, সেটা তিনি ওমরার তারিখ এখনো করেননি, ওমরা করেই তিনি আসবেন হয়তোবা। এবং আমার মনে হয় যে নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তিনি আসবেন, তিনি দেশে ফিরবেন বলে আমি আশা রাখি। কারণ তার ইতিমধ্যেই আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে, এবং প্রচারণা তার থাকতে হবে। তিনি যে থাকবেন তার জন্য আমরা দলও প্রস্তুতি নিচ্ছি, কিভাবে তিনি প্রচারণা করবেন। আমাদের তো দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববোধ থেকেই আমরা তিনি কোথায় বসবেন, জনগণের সঙ্গে কিভাবে সাক্ষাৎ করবেন, জনগণের সঙ্গে তার কমিউনিকেশনটা কিভাবে করবেন, সেগুলি নিয়ে, এমনকি ম্যাডামের নির্বাচনী প্রচারণার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি হয়তো সব জায়গায় যেতে পারবেন না, কিন্তু বক্তব্য রাখবেন 3 জায়গা থেকে।
তো সেই ক্ষেত্রে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি, তিনি শিগগিরই আসবেন এবং ধরে নেন খুব বেশি দেরি হলে ফার্স্ট উইক অফ ডিসেম্বর। অসংখ্য ধন্যবাদ জনাব এম রশিদুজ্জামান মিলাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আড়াই অ্যাঙ্গেল চ্যালেঞ্জ করবার নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।